প্রেসিডেন্ট আপনার কাছে ভাই এখন 2/3 মেজরিটি আছে, আপনি প্রেসিডেন্ট বদল করেন, তাহলে আপনি ফার্স্ট সেশনেই প্রেসিডেন্ট বদল করেন না, অসুবিধা কি? আপনি আপনার দলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেলকে সরিয়ে দিয়েছিলেন না 2001-এ, সেটা এখন আপনি বদল করেন। আওয়ামী লীগের রাষ্ট্রপতি রাখার জন্য আপনারা কেন এত ওটা আপনি সংসদ চালু করার আগে, স্পিকার নিয়োগের আগে পসিবল না, বিধিসম্মত হবে না। স্পিকার নিয়োগের পরে করেন না, আপনি তো শেষ সেশনে গিয়ে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ। বাংলাদেশে তো এমন না যে কোনো রাষ্ট্রপতিকে এর আগে গ্রেফতার হন নাই, জেলে যান নাই, এরশাদ জেলে গেছে না, তাহলে আপনি তাকে জেলে নেন। তবে আমরা আশা করি তারা আলোচনায় অংশগ্রহণ করবে। এটা তো রাষ্ট্রপতির ভাষণ বলে কথা নয়, শুধু ব্যক্তি রাষ্ট্রপতি নয়, এটা সংবিধান এবং গণতন্ত্র, সংসদ ইত্যাদি রক্ষার একটা বিষয়। ওনাকে আপনি যতবারই একটা মূল চুম্বক জায়গায় প্রশ্ন করছেন, উনি কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছেন, বিবর্তনের দিকে যাচ্ছি, নতুন প্রজন্মের ধারার দিকে যাচ্ছি। অতএব সেই জায়গায় আমরা চেয়েছি যে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি যে অসভ্য বর্বর ভাষায় আচরণ করেছে, আমরা সেটার উত্তর দিনে ছোট ভাই ঠিক আছে বলুক, একদিন তার বুঝ হবে, একদিন সে বুঝবে। মির্জা আব্বাসের মতো লোককে সে যে ল্যাঙ্গুয়েজে গালি দিয়েছে, মানে ভাষা প্রয়োগ করেছে, আমার এগুলো এইখানে নিতে আমার নিজেরই মুখে আটকাচ্ছে। আজ আমাদের সাথে করা আলাপে থাকবেন 3 জন সম্মানিত অতিথি। এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে 2 জন সম্মানিত অতিথি, তাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমার সাথে রয়েছেন ওয়াদুদ ভুঁইয়া, সংসদ সদস্য বিএনপি। আমার সাথে রয়েছেন সৈয়দ মিজানুর রহমান, অর্থনীতি বিশ্লেষক, সাংগঠনিক সম্পাদক, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতেই আমরা আলোচনাটা শুরু করতে চাই ওয়াদুদ ভুঁইয়া আপনাকে দিয়ে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা দেখছি যে প্রথম অধিবেশনে, জাতীয় সংসদের প্রথম অধিবেশন থেকেই আলোচনা চলছে যে শনিবার দুপুরে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এখানে রাষ্ট্রপতির যে ভাষণ, সেটির উপর মোট 50 ঘন্টা আলোচনা করার কথা বলা হয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান, বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। আমার প্রশ্নটা হচ্ছে, রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদ অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করলো, কিন্তু তার ভাষণের ওপর 50 ঘন্টা ধরে তারা সংসদে আলোচনায় অংশ নেবে, তখন কি তাদের কোনো আপত্তি আপনাদের চোখে পড়েছে কিনা? এটাকে আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আলোচনা তো শুরু হয়নি, কালকে থেকে শুরু হবে, আবার 29 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 28 তারিখ পর্যন্ত মুলতবি। তো ওনার ভাষণের উপরে আলোচনাটা মূলত কালকে থেকে শুরু হবে। তো সেই ক্ষেত্রে ওনাদের ভূমিকাটা কি হবে সেটা আমরা বুঝতে পারবো। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে 50 ঘন্টা ধরে যে আলোচনায় অংশ নেবে, তারা তো আসলে রাষ্ট্রপতির ভাষণ দেখেই বিরোধী দলকে আমরা দেখলাম ওয়াকআউট করতে। তো যখন 50 ঘন্টা আলোচনার বিষয়টি আসলো, তখন কি তারা কোনো প্রতিবাদ জানিয়েছে বা কোনো মন্তব্য করেছে যে আমরা এই আলোচনায় অংশ নিতে চাই না? এখন পর্যন্ত তারা কোনো মন্তব্য জানায়নি। আমাদের যদি রাষ্ট্রপতি না থাকতো, সে যেই হোক, তাহলে এই যে 18 মাস দেশ চললো, রাষ্ট্রপতির অধ্যাদেশে কিন্তু দেশ পরিচালিত হয়েছে। ডক্টর ইউনূস সরকার যে দেশ চালিয়েছে, প্রত্যেকটা কিন্তু রাষ্ট্রপতির অধ্যাদেশের উপরে ভর করেই কিন্তু দেশটা পরিচালনা করছে। তো রাষ্ট্রপতির অধ্যাদেশগুলো তো এই সরকারের, গত সরকারের ভিত্তি ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের। তিনি বক্তব্য দিয়েছেন সেখানে আমাদের রেওয়াজ অনুযায়ী, সাংবিধানিক নিয়ম রীতি অনুযায়ী ওনার বক্তব্যের উপরে আলোচনা করাটাও কিন্তু নিয়মের মধ্যে পড়ে। আচ্ছা, সংসদে সেক্ষেত্রে বিরোধী দলকে কি আপনারা দায়িত্বশীল ভূমিকায় দেখছেন? আমরা আশা করি দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরা আশা করি। কারণ উনি তো বক্তব্য দিয়েছেন, আমরা আলোচনা করব ওনার বক্তব্যের উপরে। উনি ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্য না, প্রেসিডেন্টের বক্তব্যের উপর আলোচনা। সেই বক্তব্যগুলো আসছে দেশের উপরে, রাষ্ট্রের উপরে, এবং জুলাইকে উনি ধারণ করেছেন। ওই বক্তব্যে জুলাইয়ের কথা আছে। আমাদের জুলাই আন্দোলনে যত শত শত নেতাকর্মী নিহত, আহত হওয়ার, মানে মানুষের, জনগণের আহত, নিহত, আত্মত্যাগের কথা আছে। সেখানে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে স্বীকৃতি দেওয়ার, প্রেসিডেন্টের নিজের মুখে স্বীকৃতি দেওয়ার, আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রেসিডেন্টের স্বীকৃতি দেওয়ার কথা আছে। আচ্ছা, অতএব এটা তো আলোচনা হতেই পারে।
আচ্ছা, প্রথম অধিবেশনের পরে কোনো অসহযোগিতামূলক আচরণ আপনাদের চোখে পড়েছে কিনা যদি বলেন, যে সংসদ সদস্য হিসেবে সংসদে বিরোধী দলকে আপনাদের কি মনে হয়েছে যে তারা সহযোগিতা করছে না এমন? হ্যাঁ, ওটা আমাদের চোখে পড়েছে। যেমন আমরা আশা করেছিলাম যে আরো একটু গঠনমূলক, আরো সুন্দর, সহনশীল ভাবে আলোচনা শুরু করবে সংসদে। কিভাবে সেটা ওয়াকআউট না করলে? না, ওয়াকআউট তো সংসদের আওয়াজ। ওয়াকআউট ঠিক আছে, ওয়াকআউট পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওয়াকআউটের বাইরে ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আর বাইরের রাজপথের মিছিলের মতো যে একটা মুভমেন্ট তারা করেছে, মুভ করার চেষ্টা করেছিল, এটা অনেকটা বাইরে যে 18 মাস মুভ হয়েছে, আচ্ছা, অনেকটা ওই জন্য একটা মুভ হয়েছিল। মানে সংসদে যাওয়ার সময় বা না, ওই যে সংসদের ভিতরে ওয়াকআউট করার আগে তারা তো তাদের ফাইলের ফাঁকে কতগুলো ফ্লে কার্ড ছাপায় নিয়ে আসছে এভাবে। জি, এভাবে করে তারা তো এভাবে ধরে নিয়ে আসছে। জি, কিন্তু এটা কেউ বুঝতেও পারে নাই। তো বুঝতে পারলেও কিছু আসা যায় না, কিন্তু এইটা এই যে প্লে কার্ড শো করলো, এটা কিন্তু রেওয়াজ বিরোধী। সংবিধান বা সংসদের রেওয়াজে এই প্লে কার্ড পড়ে না, কিন্তু ওনারা পরিকল্পিতভাবে প্লে কার্ডগুলো আগে প্রিন্ট করেছে, ছাপিয়েছে, আচ্ছা, সাথে এনেছে গোপনে, এবং সেটা ধারণ করেছে, শো করেছে। এটাই সংসদের রেওয়াজের মধ্যে পড়ে না, নীতির মধ্যে পড়ে না। আচ্ছা, সংসদের নীতি রেওয়াজ আইন বলেন, এটার পরিপন্থী, কিন্তু ওয়াকআউটটা ওয়াকআউট জাস্টিফাইড, কিন্তু আপনি বলছেন যে এই প্লেকার্ড প্রদর্শন করাটাকে আপনি রীতির মধ্যে ফেলছেন না, এটা করতে পারে না। এবং ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, ফুটপাতে মারামারির মতো যে অ্যাক্টিভিটিসটা দেখেছে, বিশেষ করে এনসিপির ওরা এবং জামাত ইসলামের নেতারা মিলে, এটা তো মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা না হলে কিন্তু আমাদের আগামী দিনের জন্য একটা সুন্দর দিন হিসেবে আমরা এটা উদাহরণ হিসেবে দাঁড় করাতে পারতাম। আচ্ছা, তো আমরা এখনো আশা করি ওনাদের ভোটোদয় হবে। আমরা আওয়ামী লীগের মতো দেশ চালাবো না, আমরা বিগত 18 বছর বা 20 বছর 30 বছরের আগের মতো চালাবো না, আমরা আরো ডেভেলপ কিছু চালাবো, আরো আধুনিক নতুন প্রজন্মের ধ্যান ধারণার সাথে মিলিয়ে আমরা সংবিধান, সংসদ, রাষ্ট্র চালাবো। ওয়াদুদ ভুইয়া, আমি আবারও আসবো আপনার কাছে। আমি সৈয়দ মিজানুর রহমান আপনার কাছে আসতে চাই। বিরোধী দলের এই ওয়াকআউট এবং এই যে বলছিলেন ওয়াদুদ ভুইয়া বডি ল্যাঙ্গুয়েজের বিষয়টি, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সেই সাথে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি। কথা বলছিলাম সৈয়দ মিজানুর রহমানের সাথে। শুনছিলেন যে বিরোধী দলের এই ওয়াকআউট এবং বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা উঠছে। আপনার কাছে সংসদ দেখে সার্বিক অবস্থা কি মনে হয়েছে, যে তাদের অবস্থান আসলে কি, তারা কি বোঝাতে চাচ্ছে দেশের মানুষকে? দেখুন, আমার এই বডি ল্যাঙ্গুয়েজ কথাটা শুনে মনে হচ্ছে, বহুদিন আগে একটা স্টাডি করেছিলাম আমি, ইকোনমিক্স অফ বডি ল্যাঙ্গুয়েজ। সেখানে আমি দেখেছিলাম যে আমেরিকান এয়ারপোর্টে বডি ল্যাঙ্গুয়েজ স্টাডি করার জন্য একটা গ্রুপ অফ পিপল কাজ করে, এবং সেখানে ফিউ মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে আমেরিকান গভর্নমেন্টের। এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডেও এই যে ধরেন ভিসা অফিসার থেকে শুরু করে আমাদের কি বলে এয়ারপোর্টগুলোতে বা নানা জায়গায় গোয়েন্দা সংস্থাগুলোতে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব বড় একটা বিষয়। তো সেই দিক থেকে দুটো শব্দ আমি পিক করতে চাই আমাদের মাননীয় সংসদ সদস্যের ওখান থেকে। একটা হচ্ছে রেওয়াজ, আর একটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আসলে তো বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ধরুন একটি শিশু থেকে শুরু করে মানুষ কিন্তু ইমিটেশন থেকে শেখে। এডুকেশনের বেসিক হচ্ছে ইমিটেশন। ধরুন আমি যদি আমার বরিশালে জন্ম হয়, বরিশালের কথা আশেপাশে চলে, বরিশালের মানুষ যেভাবে তাকায়, ধরেন একটা ক্রিকেটার যখন কথা বলে তখন দেখবেন সে কথা বলার সময় হাতটা এমনভাবে নাড়ে মনে হয় ছক্কা, ছয়, বল যাচ্ছে। একটা ফুটবলার যখন কথা বলে তারও একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে। একটা মানুষ যে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে দেখবেন বই পুস্তক ধরে মাথাটা একটু সামনের দিকে ঝুঁকে থাকে। আমরা যারা একটু খেতে পছন্দ করি দেখবেন পেট লিড নিচ্ছে, অর্থাৎ ভুঁড়িটা সামনের দিকে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের আসলে বডি ল্যাঙ্গুয়েজ খুব গুরুত্বপূর্ণ। এবং প্রেজেন্টেশন স্কিলসে বলা হয়, আমরা তো কি বলবো সেটা নিয়ে অনেক কথা বলি, কিন্তু এটাও আরেকটা গবেষণা এসছে যে একটা প্রেজেন্টেশন একটা মানুষকে বোঝার জন্যে আসলে বডি ল্যাঙ্গুয়েজের মানে কন্ট্রিবিউশন হচ্ছে 58 বা 55%। আচ্ছা, অ্যান্ড ভয়েস, আমি যে কণ্ঠ ব্যবহার করি সেইটা, বা আমার কণ্ঠের মধ্যেও তো একটা ল্যাঙ্গুয়েজ আছে স্বরের মধ্যে, সেইটা হচ্ছে প্রায় 38%।
তাহলে রইল কত? অর্থাৎ আমি আসলে কি বলি সেটা মাত্র 7% or 8%, কিন্তু কিভাবে বলি, কে বলে, সেটা আসলে বেশি চোখে পড়ে। তাহলে এই যে জামাতের মানে সংসদে বিরোধী দলের যে আমরা অবস্থান দেখলাম, বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, সেটা দেখে সবকিছু মিলে আপনি যদি এক কথায় বলেন যে আপনার কাছে কি মনে হয়েছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি? দেখুন, এটা আমার কাছে কি মনে হয়েছে সেটা কিন্তু বড় কথা না। ধরেন আমি বা যারা আমরা একটু বড় হয়ে গিয়েছি তারা একটা জিনিস বোঝার চেষ্টা করি, অনেক সময় বলি না যে মতলবটা কি বলেন তো। আমরা ইনিয়ে বিনিয়ে কথা বলি না। বাবার কাছে গিয়ে যখন আমরা টাকা চাইতাম ছোটবেলায়, বাবা কিন্তু দেখেই বুঝতো যে বলো আসল ব্যাপারটা কি। হয়তো গেলাম এক কথা বলতে, কথার মধ্যে কিন্তু আরেকটা ব্যাপার আছে, একটা হলো টেক্সট আর একটা হচ্ছে সাব টেক্সট। অর্থাৎ আমরা যে কথাটা বলি সেই কথাটা কিন্তু অনেক সময় বোঝাই না, বা মানুষ কিন্তু আমি যা বলছি মানুষ যে সেটাই বুঝবে তারও কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য ব্যক্তি আমি এই জেস্চার, পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ থেকে আমি কি বুঝলাম আর সারা দেশ কি বুঝলো, ভবিষ্যৎ প্রজন্ম কি বুঝলো, সেইটার সংজ্ঞায়ন বা সেইটাকে মাপার কিন্তু আমি কেউ না, সেই দায়িত্ব আমার না। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে, আপনি আমাকে যেহেতু জিজ্ঞেস করেছেন যে এই বডি ল্যাঙ্গুয়েজ বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বডি ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয় যে কথা বলতে পারে না সেও বডি ল্যাঙ্গুয়েজ বোঝে। আর মানুষের কি বলল তার চেয়ে খুব জরুরি হচ্ছে কে কিভাবে বলল, কেন বলল, কোথায় বলল। এই কথা দিয়েই তো মানুষ পৃথিবী জয় করে, এই কথা দিয়েই মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি পরাজিত হয়েছে। জি, ধন্যবাদ সৈয়দ মিজানুর রহমান। আবার আসবো আপনার কাছে। ফরিদুল হক, আপনার কাছে আসতে চাচ্ছি। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে দেখা গেল যে জামাত, এনসিপি আপনারা একটা অবস্থান নিয়েছেন যে আপনারা ভাষণটাকে বয়কট করতে চেয়েছেন, আপনারা ওয়াকআউট করেছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল এই যে রাষ্ট্রপতির ভাষণের সময় অধিবেশন থেকে বিরোধী দল ওয়াকআউট করলো, কিন্তু তার ভাষণের ওপর 50 ঘন্টা সংসদে আলোচনায় অংশ নেবে। এই আলোচনাতে কি আপনারা আসলে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে চাচ্ছেন, নাকি এটা নিয়েও আপনাদের কোনো বিরোধী মত রয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ-আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এইটা তো আজকেই এই সিদ্ধান্তটা হয়েছে, কার্য উপদেষ্টা বোধহয় একটা কমিটি হয়, আমি তো পার্লামেন্টে যাইনি, অদ্ভুত ভাই আর ভালো বলতে পারবেন। ওইখানেই সিদ্ধান্তটা হয়েছে, এটা সংসদীয় একটা রেওয়াজ। এখন এইটাতে বিরোধী দল কি করবে সেটা নিয়ে আলোচনা আছে, সেই আলাপ বিরোধী দলের সদস্যরা করবেন। আমাকে ব্যক্তিগতভাবে বলতে বললে আমি মানে উনি যে সমস্ত কথা, উনি যে বক্তব্য দিয়েছেন, আমি যতটুকু শুনেছি খুব সিগনিফিক্যান্ট কোনো বক্তব্য উনি দেননি যে যেটা নিয়ে আসলে আমাদের এত আলোচনা করতে হবে, এগুলো নিয়ে এত হওয়ার কিছু নেই। দুটা তিনটা জিনিস আছে, অদ্ভুত ভাই যেটা বলছিলেন আমি শুনলাম যে উনি জুলাইকে ধারণ করছেন। আমি সরি, মাফ চাই, জুলাই চুপ্পুর কাছে ধারণ করার জন্য আমরা জুলাই করিনি। জুলাই আর অনেক বড় ব্যাপার, চুপ্পুর মতো লোক জুলাই ধারণ করা না করাতে কিছু আসা যায় না। আর হচ্ছে জিয়াউর রহমানেরকে উনি স্বীকৃতি দিয়েছেন। জিয়াউর রহমান ওনার না, বাংলাদেশের না, সারা পৃথিবীর বহু মানুষের স্বীকৃতির অনেক ঊর্ধ্বে। ওনার আলাদা করে স্বীকৃতি দরকার নেই। উনি যখন রিভোল্ট বলেন 25শে মার্চ রাত্রে, এটা কোনো স্বীকৃতির জন্য উনি বলেন নাই, এটা অনেক ঊর্ধ্বের ব্যাপার। ওনার কাছ থেকে স্বীকৃতি নেওয়ার কিছু নাই আমাদের। আপনারা ব্যক্তিকে তার পজিশন থেকে কি আলাদা করে দেখতে পারেন? না, ব্যক্তিকে পজিশন, এই ব্যক্তিকে পজিশন করা থেকে আলাদা করে দেখার কিছু নেই, তো কোনো ব্যাপার নেই। কারণ এই ব্যক্তির অনেকগুলো জিনিস আপনাকে দেখতে হবে। উনি 11 সাল থেকে 16 সাল পর্যন্ত দুদকের কমিশনার ছিলেন, যেই সময় 14 অথবা 15 সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে জিয়া অরফানেজ ট্রাস্ট যে দুর্নীতি মামলা, ওই মামলার অভিযোগপত্র গঠন হয়। সেখানে তার সংশ্লিষ্টতা কতটুকু ছিল আমি জানি না, কিন্তু ওই সময় উনি ছিলেন ওই পদে। এবং যেটাকে শেখ হাসিনা খুব গাল ভরিয়ে বক্তৃতার মধ্যে বলে বেড়াতেন যে এইটা হচ্ছে এতিমের টাকা চুরি করছে, এবং সেই মামলায় ওনাকে অ্যাড্রেস করছেন এই বিষয়টা, তার মানে আপনি মনে করছেন তার সম্পৃক্ততা থাকতে পারে? সম্ভাবনা আছে। এবং সেই মামলায় উনি কমিশনার ছিলেন, সম্ভাবনা না, উনি যুক্ত না থাকলে উনি তো দায় এড়াতে পারেন না। সেই মামলায় বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন করা হয়েছে, এবং ওই নির্যাতনে যে উনি শেষ পর্যন্ত অকালে চলে গেছেন, এটা আমাদের জন্য যে যত বড় ক্ষতি, সেই ক্ষতি তো ধরেন বিএনপির ভাইরা যদি এটা ফিল না করেন, এটা ওনারা নাই করতে পারেন, কিন্তু আমরা তো এটা ফিল করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি ধরেন অন্য সব হিসাব বাদ, উনি ওনার ব্যাপারে সেপ্টেম্বর মাসে 24শে সেপ্টেম্বর মাসে বিএনপির মিডিয়া সেলের পেজ থেকে ওনাকে দুর্নীতিবাজ, উনি বিদেশে টাকা প্রচার করেছেন, ওনার মালয়েশিয়াতে সেকেন্ড হোম আছে, এইরকম একটা অভিযোগ দিয়ে পোস্ট করা হয়। তখনও কিন্তু এইটা নিয়ে আলোচনাটা আসলো কখন? আলোচনা আসলো অক্টোবর মাসে, উনি যখন একটা ইন্টারভিউ দিলেন,
যেখানে উনি পদত্যাগপত্র নাই বলে গণ অভ্যুত্থানকে এবং গণ অভ্যুত্থানের সরকারকে একটা প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করলেন, তখনই কিন্তু আন্দোলনটা হইল। তখন বিএনপি গিয়ে তার পাশে দাঁড়ালেন, বিএনপি গিয়ে তাকে শোল্ডারিং করলেন। এবং আপনি খেয়াল করেন এই যে জায়গাটা, এই আওয়ামী লীগের একটা পাপেট লোক যে হচ্ছে শেখ হাসিনার পদধূলি পায় নাই বিধায় কান্না করতেছে, এই লোককে শোল্ডারিং করতেছে বিএনপি, এবং কাদের বিরোধিতার মুখে শোল্ডারিং করতেছে? যারা একই সাথে বিএনপির সাথে আন্দোলন করেছে, গুলি খেয়েছে, রক্ত দিয়েছে এই গণ অভ্যুত্থান করার জন্য। তাদের এবং আবার বিএনপি যে আবার খুব রাষ্ট্রপতি রাখার ব্যাপারে খুবই সাংবিধানিকভাবে তাদের রেকর্ড খুব ভালো, ব্যাপারটা কিন্তু তাও না। 2001 থেকে 6-এ তাদের দলের প্রতিষ্ঠাতা মহাসচিব বি চৌধুরী কিভাবে রাষ্ট্রপতি পদ থেকে চলে গেছিল সেগুলো তো আমরা জানি। এগুলো নিয়ে তো আলাপ করা দরকার, সেগুলো আমরা জানি। তো ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে এখানে হয়তোবা অন্য কোনো ঘটনা আছে, অথবা ওনারা বিরোধী দলকে ইগনোর করতে চান। এই ইগনোর করে আদতে কোনো ফায়দা হবে না। এটা একটা মানে পচা ইস্যু, বাতিল ইস্যু। এই ইস্যু বাদ দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ওনার কথার উপরে 50 ঘন্টা করে গিয়ে আরেকটা জিনিস আছে, এই যে সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে সাংবিধানিক ধারাবাহিকতার মারপ্যাচ দেখিয়ে 106-এর একটা রেফারেন্স এনে শপথটা গ্রহণ করা হলো। আমাদেরকে বলা হয় যে আমাদের নেতারা কেন শপথ নিলেন ওনার আন্ডারে, শপথ নিতে বাধ্য করা হয়েছে। আপনারা 106-এর একটা নিয়ে এসেছেন, আপনারা পরের দিন গিয়ে অ্যাটর্নি জেনারেল অফিস দখল করেছেন, তারপরের দিন গিয়া 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছেন, চাপ প্রয়োগ করেছেন, কোনোভাবে আপনারা জাতীয় সরকার করবে না। তখন তো সবাই বাধ্য সেখানে শপথ দিতে, তার আন্ডারে শপথ দিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, মেনে নিলাম সাংবিধানিক ধারাবাহিকতা রাখছেন। আমরা তো এখন সাংবিধানিক ধারাবাহিকতা অনুযায়ী তার অভিশংসন যাচ্ছি। তার অভিশংসন করেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তাকে গ্রেফতার করেন, গ্রেফতার করে তাকে বিচারের আওতায় আনেন, এটা তদন্ত করেন। বাংলাদেশে তো এমন না যে কোনো রাষ্ট্রপতিকে এর আগে গ্রেফতার হন নাই, জেলে যান নাই। এরশাদ জেলে গেছে না, তাহলে আপনারা তাকে জেলে নেন। বাধ্য বলছেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওই সময় তো তখন রাষ্ট্রপতি ওই ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়াতেই তিনি ছিলেন, বরং আরো দগদগে ঘা। কিছুদিন আগেই তখন আমরা দেখলাম যে 5ই আগস্টের ঘটনাটা ঘটেছে, তখন তো আপনাদের আরো প্রতিবাদ করার কথা ছিল না। আপনি তো মানে আপনাকে জিনিসটা তো বুঝতে হবে, 5 তারিখ বিকেলবেলা সবাই ক্যান্টনমেন্টে, ছাত্র নেতারা জানেন না। সন্ধ্যাবেলায় ক্যান্টনমেন্টের গাড়িতে করে সবাই বঙ্গভবনে, ওইখানে সব আলাপ আলোচনা হয়ে যাচ্ছে। আমি বুঝলাম যে বঙ্গভবনে যাওয়ার পরেই তারা জানতে পেরেছে, 72 ঘন্টা তারপরে কেন প্রতিবাদ করেন? টানা 72 ঘন্টা যাবত প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলা হয়েছে। বিএনপির প্রধানত তারেক রহমানের সাহেবের সাথে তো প্রথম আলাপ করা হয়েছে। উনি বলেছেন জাতীয় সরকার করব না, উনি বলছেন জাতীয় সরকার নিয়ে কথা জিজ্ঞেস তখন তো করিনি। আপনাকে একটা গভর্নমেন্ট করতে হবে, একটা গভর্নমেন্ট আপনাকে করতে হবে। এবং আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আপনারা আরেকটা জিনিস তখন শপথ আপনি কেন বর্জন করবেন? এই যে আমরা প্লেকার্ড হাতে আমরা দেখলাম জাতীয় সংসদে অধিবেশনে প্লেকার্ড হাতে আপনারা প্রতিবাদ জানাচ্ছেন, তখন প্রতিবাদটা কেন জানানো হয়নি? তখন তো প্রতিবাদের ভাষা আরো কঠিন ছিল। শপথ বর্জন করলে না, আপনি শপথ বর্জন করলে গভর্নমেন্ট তো ফর্ম করতে হবে, তখন 3 দিন করে সরকার নেই। তাহলে আপনি তখন বেকায়দা পড়ছেন মনে করে আপনি শপথ নিয়ে নিছেন, আপনি বেকায়দা পড়ছেন ভেবে শপথ নিয়ে নিছেন। চাপ দেওয়া হয়েছে, পরিস্থিতি তৈরি করা হয়েছে। সংবিধান রাষ্ট্র কাঠামো বেকায়দায় পড়বে, তাকে এখন তার বক্তব্য না শুনলে, তাকে গ্রহণ না করলে এটা কেন বিবেচনা নিচ্ছেন না? এখানে তো ব্যক্তি চুপ্পু বিষয় না, শাহাবুদ্দিন বিষয় না, বিষয় হলো প্রেসিডেন্ট আপনার কাছে ভাই এখন 2/3 মেজরিটি আছে, আপনি প্রেসিডেন্ট বদল করেন। তাহলে আপনি ফার্স্ট সেশনেই প্রেসিডেন্ট বদল করেন না, অসুবিধা কি? আপনি আপনার দলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেলকে সরিয়ে দিয়েছিলেন না 2001-এ, সেটা এখন আপনি বদল করেন। আওয়ামী লীগের রাষ্ট্রপতি রাখার জন্য আপনারা কেন এত ওটা আপনি সংসদ চালু করার আগে, স্পিকার নিয়োগের আগে পসিবল না, বিধিসম্মত হবে না। স্পিকার নিয়োগের পরে করেন না, আপনি তো শেষ সেশনে গিয়ে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছেন। সেই সময় পেরিয়ে যায়, পরে করেন, সময় আছে, আপনি তাকে ভাষণ দিতে দিলেন, সেই সময় এখনো আছে। আচ্ছা, আরেকটি যে অভিযোগ ওয়াদুদ ভুইয়া বলছিলেন তার কথায়, যে পার্লামেন্টে আমরা দেখলাম যে অধিবেশনের সময় যে প্ল্যাকার্ড হাতে, এটা আসলে মব সৃষ্টি করেছে, যে ফুটপাতে মারামারির উদাহরণ টেনেছেন তিনি, যে ফুটপাতে মারামারি এরকম হয়, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা ছিল এরকম যে আসলে মব করতে এসছে এমন একটা বিষয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে যে এর কারণটা কি? আসলে কেন রেওয়াজটা ভাঙা হলো? প্লেকার্ডটা আসলে রেওয়াজ না। ওয়াদুদ ভাইয়ের কাছে এটা যদি মব মনে হয়, আমি এটার বিরোধিতা মত বলছি, আমি এটার কাছে এটাকে বিরোধিতা করব না। এবং হাসিনার রেখে যাওয়া উচ্ছিষ্ট রাষ্ট্রপতি, তাকে যদি মব করতে হয়, যে কোনো জায়গায় এই মব করা যায়, এই মব করার আছে, মানে নৈতিক বৈধতা আছে, নৈতিক রাইট আছে। এখন পার্লামেন্টারি ইস্যুতে এটা যদি ধরেন পার্লামেন্টের কার্যপ্রণালী, আমি ইন্টারাপ্ট করে ফেলতেছি, সরি টু সে, জি বলুন। আপনি 18 মাসে মবটা করলেন না কেন? আপনি শপথ নেওয়ার সময় এই প্রেসিডেন্টের অধীনে শপথ নেব না, আপনি উপদেষ্টারা বললেন না কেন? আমি সেই কথাটা বলতে চাইছি, আমি সেই কথাটা বলতে চেয়েছি যে 5 তারিখ রাতে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা নেওয়া হয় নাই।
6 তারিখে 106 এর একটা ভুতুরে রেফারেন্স আনা হয়েছে সংবিধান রক্ষা এবং সংবিধানের ধারাবাহিকতার নামে, এবং অ্যাটর্নি জেনারেল অফিস কারা দখল করছিল এখন এটা আমাদের সামনে পরিষ্কার। অ্যাটর্নি জেনারেল কে হয়েছিলেন? উনি বিএনপির পদ থেকে পদত্যাগ করে এসে অ্যাটর্নি জেনারেল হয়েছেন, এরপরে উনি আবার পদ ছেড়ে দিয়ে গিয়ে নির্বাচন করেছেন, এখন উনি বিএনপির আইনমন্ত্রী। অ্যাটর্নি জেনারেল অফিস কাদের দখলে ছিল এটা বাংলাদেশের মানুষ এখন পরিষ্কারভাবে বোঝে। এই আইনি মারপ্যাচ দেখিয়ে তখন আপনারা এই জায়গাতে নিতে বাধ্য করেছেন। এখন বিএনপিও তো ওই সময় আপনি খেয়াল করেন, বিএনপিও তো গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, আপনি তাকে ইগনোর করছেন কিভাবে? তখনকার পরিস্থিতি, আপনি বিএনপি তো স্টেক হোল্ডার, তো তারা নির্যাতিত, তাদের কর্মীরা মারা গেছে, বেগম খালেদা জিয়া জেলে। আপনাকে এই বিষয়গুলো তো বিবেচনায় নিতে হবে। এবং তখনকার ভেতরে যে আলাপ আলোচনাগুলো হয়েছিল সবগুলো আলাপ তো আমি জানি না, কিন্তু বাইরে থেকে কি দেখছেন আপনি? বাইরে থেকে কি দেখছেন? 106 কারা আনতেছে? 106 আপনি এই জায়গাটাতে শুধু প্রশ্নটা আনেন তাহলে বোঝা যায়। এবং আপনি তো তখন শপথ নিতে বাধ্য, কেন? কারণ 5 তারিখ বিকেলবেলায় এইখানে ঢাকার রাজপথে স্লোগান হচ্ছে সেনা শাসন চাই। আপনি সেনা শাসন ঠেকাবেন না গণতন্ত্র রক্ষা করার জন্য? গণতন্ত্র রক্ষা করার জন্য তখন আপনার সবাইকে নিয়ে তো রক্ষা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। ওয়াদুদ ভূঁইয়া, কিছু যোগ করতে চান কিনা এই বিষয়ে? আর না, আমি এটাই বলতে চাই যে আমরাও প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে এই শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচারের এটা উচ্ছিষ্ট আমরাও মনে করি, কিন্তু প্রশ্নটাও অন্য জায়গায়। সে প্রেসিডেন্ট, তাকে যেমন এনসিপি, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা এবং জামাত ইসলাম কেউই যেহেতু তাকে ইগনোর করতে পারেনি, তার অধীনেই শপথ নিয়েছে। এবং যারা শপথ নিয়েছে সেই উপদেষ্টাদের দ্বারা সৃষ্ট রাজনৈতিক দল এনসিপির সাথে জামাত ইসলাম জোট করেছে, তাহলে জামাত ইসলাম সহ এই প্রেসিডেন্টকে বৈধতা দিয়েছে। আচ্ছা, তো এই তাদের দেওয়া বৈধতা, তাদের ওই ব্যক্তির কাছে শপথ নেওয়া মানুষগুলো যদি সংসদে দাঁড়িয়ে বলে যে এই প্রেসিডেন্টের বক্তব্য শুনবো না, তাহলে এটা দ্বিচারিতা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই প্রসঙ্গে আমরা আবারও আসবো। মিজানুর রহমান, আপনার কাছে আসতেছি। পাবনার সুজানগর উপজেলার একটি গোয়াল ঘর থেকে অবৈধভাবে মজুত করা 1,500 লিটার পেট্রোল অকটেন জব্দ করা হয়েছে। আমরা খবরটি পেয়েছি শনিবার সকালে। উপজেলার চিনাখড়া বাজারে এলাকায় অভিযান চালিয়ে এই তেল জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাবনায় গোয়ালঘরে 1500 লিটার তেল উদ্ধারের যে ঘটনাটি ঘটেছে, ক্যাবের পক্ষ থেকে আপনারা কি মনে করেন যে বর্তমান সরকারের প্রশাসনিক রদবদলের ডামাডোলে বাজার সিন্ডিকেট বা মজুতদাররা নতুন করে শক্তিশালী হওয়ার কোনো সুযোগ পাচ্ছে, এমনটা ধারণা করেন কিনা? ধন্যবাদ। আমি এটাই ভাবছিলাম যে আসলে দেখবেন বাজারে বা রাস্তাঘাটে যে ছিনতাই হয়, দেখবেন একটা হট্টগোল পাকিয়ে দিয়ে ছিনতাইটা হয়ে যায়। আমার দেশের অর্থনীতি, আমার দেশের বহু জায়গায় অনেক কিছু কিন্তু ঘটে যাচ্ছে। আমরা ধরেন এই যে নানা ধরনের কথাবার্তা বলছি বা কথা বলে যাচ্ছি, কিন্তু আমরা বুঝতে চাচ্ছি না যে দেশি বিদেশি স্বার্থান্বেষীরা আমাদের দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কত ধরনের দীর্ঘস্থায়ী ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। সেটা চুক্তি করা থেকে শুরু করে যা কিছু বলেন, এই যে কিছুদিন আগের যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা, সেটা নিয়ে কথা, আর অনেক কিছু আছে, কোটা নিয়ে আছে, নানা কিছু নিয়ে আছে। এই যে ব্যাপারটা, ধরেন এমন একটা সময় যখন আমরা জ্বালানি সেক্টর নিয়ে মানে জ্বলে পড়ে যাচ্ছি বলতে হবে, আমার প্রথম কথা হচ্ছে যে আসলে কিন্তু পৃথিবীতে যত দুর্বৃত্তায়ন হয়েছে, সেটা ওই যে ছোট একটা মানে মফস্বলের ছিনতাইয়ের দুর্বৃত্তায়ন আর একটা দেশের অর্থনীতি রাজনীতিকে ছিনতাই করে নিয়ে যাওয়া, ইভেন সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া। এই যে যে কথাটা একটু আগে আমাদের ওয়াদুদ ভূঁইয়া বললেন এবং আপনিও বললেন যে রেওয়াজ, দেখুন আমাদের রেওয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখছে। বা আমরা যে ঝগড়াঝাটি করছি, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তারা তাদের সুবিধা অর্জন করছে, দেশের মধ্যে যারা আছে তারা করছে। জ্বালানি সেক্টরটা কিন্তু আপনি যদি এই স্পেসিফিক ঘটনাটাতে আসেন, এই যে তেল উদ্ধারের মতো ঘটনাগুলো ঘটছে, তো এটা কি আসলে কারা কন্ট্রোল করছে, কারা শক্তিশালী হয়ে যাচ্ছে? শুনেন, এই 1,500 লিটার তেল বড় ইস্যু না, এটা তো একটা খুবই একটা মাইক্রো লেভেলের একটা জিনিস। কত কিছু হচ্ছে, আমাদের খোঁজ আছে। আপনি রাস্তায় গিয়ে দেখেন তো কি লাইনের পর লাইন আছে। এইটুক ধরা পড়েছে এবং ভোক্তা অধিদপ্তর বা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আব্দুল জব্বার মন্ডল যে কিছুদিন আগে তো শুধু মার খায়নি, অপমানিত হয়নি। এরা তো বহু রিস্ক নিয়ে অনেক জায়গায় অনেক কিছু করার চেষ্টা করছে।
এবং আমার অনুরোধ থাকবে যে সরকারি দল বিরোধী দল যারাই যেখানে আছেন তারা যত দ্রুততার সাথে তাদের যেন বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলতে না হয়, তাদের যেন রেওয়াজ ভাঙা নিয়ে কথা বলতে হয় না হয়, কারণ আমরা তো মানুষ। দিন শেষে আমাদের সভ্যতা, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি যদি বিশ্বের মানুষের কাছে বা আশেপাশের মানুষের কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে পরে শুধু এই লিটার এই যে তেল চুরি করেছে বা আটকে রেখেছে, আপনি শুধুমাত্র আমাদের রাজনৈতিক নেতারা এখন আমরা অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে এই জায়গাতে এসেছি। আপনারা জানেন যে ক্যাব গত 20 বছরে বা 15 বছরে এই জ্বালানি সেক্টর নিয়ে যতগুলো মামলা করেছে সরকারের বিরুদ্ধে, আপনারা জানেন যে এই যে তেল নিয়ে এটা হচ্ছে কেন, কারণ বিইআরসি অকার্যকর, যা রেগুলেটরি বোর্ড অকার্যকর, কোন জিনিসের কি দাম হবে কেউ জানে না, মন্ত্রণালয় এগুলো করে। একটা জিনিস হলো রাষ্ট্র সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে সঠিক দিকে যাচ্ছে সরকার? কোনো পদক্ষেপ এখনো গ্রহণ করা হয়নি, কারণ জ্বালানিতে যারা অপরাধ করেছে এরা তো জ্বালানি অপরাধী। এই যে জ্বালানি সেক্টরের আজকে যে একটা গন্ডগোল দেখতে পাচ্ছেন ছিটেফোঁটা, আপনারা দেখেন, ক্যামেরা নিয়ে হয়তো ধরলেন যে 1,500 লিটার পাওয়া গেছে, দেখালাম, এটা মূল গল্প না। এর পেছনের সত্য অনেক বড়, একটা সিন্ডিকেট না শুধু, এটা একটা অলিগোপলি, অলিগাররা তৈরি করেছে। আজকে তেলের কারণে এই যে আমাদের দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, প্রত্যেকটা জিনিসপত্রের মধ্যে তার রিফ্লেকশন পড়ছে, এবং আমরা যদি এইভাবে ঝগড়াঝাটি করতে থাকি সংসদে বসে বসে, তাহলে নিশ্চিত থাকেন কিছুদিন পর আমাদের কিছুই থাকবে না। আচ্ছা, সংসদের আরেকটা বাকবিতণ্ডার বিষয় নিয়ে আসতে চাই। ফরিদুল হক, আপনার কাছে আসবো। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে। বাধ্য হবে 11 দলীয় নির্বাচনী ঐক্য, এবং তারা কালকে সম্ভবত 15 মার্চ পর্যন্ত সময় দিয়েছে, যদি ভুল না করে থাকি, জামাত ও 11 দলীয় ঐক্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য। এখন সংসদ শুরু হতে না হতেই আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে না, এখনই রাজপথে যাওয়াটা খুব জরুরি? এটা কেন মনে হচ্ছে? না, জুলাই সনদ বাস্তবায়ন হতে যাওয়ার যে ব্যাপারটা, জুলাই সনদ বাস্তবায়ন করার পাওয়ার কিংবা রাইটস এটা সংসদের কাছে নেই। এই ধরনের সংস্কার, মানে জুলাই সনদের যে সংস্কারগুলো কথা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। বিএনপির নোট অফ ডিসেন্টগুলো, বিএনপি বারবার নোট অফ ডিসেন্টগুলোকে সামনে আনে, তো আমি বিএনপির নোট অফ ডিসেন্টগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে বলছি, যাতে এই বিতর্কটা করতে না হয়। 48টা প্রস্তাব, জুলাই সনদের 48টা প্রস্তাব হচ্ছে সংবিধান সম্পর্কিত। এর ভেতরে একটা অনেকগুলো 19টার মতো প্রস্তাব আছে মৌলিক সংস্কার, মৌলিক পরিবর্তন। মৌলিক পরিবর্তনের একটা দুটো উদাহরণ দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। সেটা হচ্ছে 8ম সংশোধনীতে হাইকোর্টের বেঞ্চ বিভাগে নেওয়া হয়েছিল, সেটা পরে আদালত বাতিল করে দিয়েছে। এবং 5ম সংশোধনীতে সংবিধানের মূলনীতি পরিবর্তন করা হয়েছিল, সেটাও বাতিল করা হয়েছে। এই দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। এই দুইটা তো থাকছেই, মানে আমরা এই দুইটা তো একমত হয়েছি, মূলনীতি এবং কি বলে যে হাইকোর্ট সম্পর্কে। এর বাইরে আমরা এবার সংসদকে 2টা কক্ষ করতেছি, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারিত করতেছি, এটা সহ 19টা মৌলিক সংস্কার আছে। এই মৌলিক সংস্কারগুলো চেঞ্জ করার ক্ষমতা সংসদের কাছে নেই। সংসদের কাছে যেটা থাকে সেটা অ্যামেন্ডিং পাওয়ার। আমাদের প্রয়োজন ছিল হচ্ছে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার। কনস্টিটিউয়েন্ট পাওয়ার কোনো একটা বডিকে কিংবা কোনো একটা পরিষদকে দিতে পারে শুধুমাত্র জনগণ, কারণ সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে থাকে, আর কারো কাছে থাকে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে। মানে এখন এই সংস্কারটা তাহলে করার উপায় কি? আমি একটা মিনিট বলি। গণভোটের এই যে আইডিয়া, এই আইডিয়া কিন্তু জিয়াউর রহমান সাহেবের আইডিয়া, এটা কিন্তু আমরা বলছি না। জিয়াউর রহমান সাহেব 78 সালে যে প্রথম গণভোটটা করেন, উনি কিন্তু এইভাবেই করেছিলেন। 19 দফা সংসদের বাইরে উনি আগে গণভোট করে এটাকে পাশ করে হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছেন, দেন উনি এটা সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন সংশোধনীর মাধ্যমে, 5ম সংশোধনী। ওইখানে একটা ধরেন ভুল হয়, এই জিনিসটা অনেকে জানে না। জিয়াউর রহমান সাহেব তো তখন সমন দিয়ে দেশ চালাচ্ছিলেন। ওই সমনের ভেতরে ওনার সেকেন্ড সমনের সম্ভবত 12 নম্বর কোনো একটা ইয়েতে, আমার এক্স্যাক্ট মনে নেই, ওইখানে বলা হয়েছিল যে পরবর্তী নির্বাচনটা আমরা যেটা চেয়েছিলাম, আমরা কিন্তু ওইখান থেকে শিক্ষাটা নিয়েছি। আপনি এটা খেয়াল করতে হবে। বিএনপির বন্ধুরা এই জিনিসটা বুঝতে পারেন না যে আমরা যে জিয়াউর রহমানের কাছ থেকে রেফারেন্সগুলো নিচ্ছি, ওনারা আসলে এটা ধরতে পারেন না। মানে আপনার ওই পরবর্তী নির্বাচন হবে সংবিধান পরিষদের নির্বাচন এবং হচ্ছে জাতীয় নির্বাচন। পরে আমার ধারণা, আমি ধারণা করতে পারি উনি যেহেতু মানে সামরিক বাহিনী থেকে এসছেন, ওনাকে কোনো একজন উকিল এই উকালতি প্যাচে ওনাকে এই প্যাচটা বুঝাইছে যে দরকার নেই, আমরা এটা পার্লামেন্টে গিয়ে করে ফেলতে পারবো। এই জন্য কিন্তু এটা টেকে নাই।
অথচ ওনার ওইখানে খুবই বৈপ্লবিক ধরেন ফিলোসফিক্যাল করেছেন উনি। বাকশাল থেকে আমরা বহুদলীয় গণতন্ত্রে এসেছি, আরও অনেকগুলো বিষয় আছে, সেই বিস্তারিত আমি যাচ্ছি না। তো এখন ওই রেফারেন্স থেকে আমরা কিন্তু গণভোটে অ্যামেন্ডিং মানে কনস্টিটিউন্ট পাওয়ারের কথাটা বলেছি। আমরা কিন্তু সংবিধান সংস্কার পরিষদ চেয়েছিলাম। এইবারের যে গণভোটের প্রস্তাব, এটাও কিন্তু বিএনপির প্রস্তাব। এখন এই গণভোটের মাধ্যমে ধরেন আমাদের ওয়াদুদ ভাই, উনি তো ঠিক পার্লামেন্টে আছে, মানে আর যে প্রশ্নটা ছিল যে আপনাদের কেন মনে হচ্ছে যে না আসলে মনে হওয়ার হচ্ছে ব্যাপার না, না, এই এখানে একটু যদি ব্যাখ্যাটা করেন। প্রক্রিয়াগত ধরেন আমাদের একটা ভুল হচ্ছে, প্রক্রিয়াগত একটা জায়গাতে আমরা আটকে গেছি। প্রক্রিয়াটা কি হতে পারে? প্রক্রিয়াটাই যে ওয়াদুদ ভাই 2টা ভোট পেয়েছেন, উনি হ্যাঁ ভোটের একজন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হয়েছেন এবং উনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ওনার নির্দিষ্ট দায়িত্ব আছে। এই হ্যাঁ ভোটের যে উনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য যে হয়েছেন, এখন উনি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে উনি এবং ওনার দল শপথ না নেয়, এটা যদি চালু না করে, এটা যদি আবার আপনি পার্লামেন্টে নিয়ে যান, আবার এটা আদালতে যাবে ওই জায়গায়। এবং এটা তো ওনাদের প্রস্তাব যে গণভোটে, এবং গণভোটে জনগণ প্রায় 70% জনগণ হ্যাঁর পক্ষে একটা গণরায় দিয়েছে। এই রায় নিয়ে আপনি কখনো কিছু বললেন না। হ্যাঁ ভোটের পক্ষে বর্তমান প্রধানমন্ত্রীও 2বার ভোট চেয়েছেন। এইটা নিয়ে কিছু হঠাৎ করেই শপথ গ্রহণের দিন সকালবেলা বললেন যে না, এটা আমাদের বুঝতে হবে। এইটা একটা আমি মনে করি যে গণভোটকে পদদলিত করার একটা অপচেষ্টা মনে হচ্ছে আমাদের কাছে। তো এইটা যদি হয়, গণরায়কে যদি ধরেন পদদলিত আপনি করতে চান, তাহলে অবভিয়াসলি একটা জনগণের পক্ষের রাজনৈতিক দলের কাজ কি? এটার বিরুদ্ধে দাঁড়ানো, জনগণের সাথে থাকা, এটাই তো তার কাজ। তো আমরা সেই জায়গা থেকে ধরেন যদি মানে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হয়, এটা যদি ওনারা শপথ না নেন, তাহলে আমাদের রাজপথ ছাড়া তো কোনো পথ থাকবে না। কিন্তু আমরা এটা চাই না, আমরা এটা চাই না, কারণ এই পুরো প্রক্রিয়াটা করা হয়েছে জিয়াউর রহমান সাহেবের রেফারেন্সে এবং বিএনপির প্রস্তাবে। ওনারা ওনাদের জায়গাতে ঠিক থাকবেন এবং এই জিনিসটাকে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করতে পারবো। আমরা এখনো সেটা আশা করি, এটা এখনো সম্ভব। ওয়াদুদ ভাই, আপনার কাছে আসতে চাই, আপনারা কি জুলাই সনদ ও সংস্কার নিয়ে বিরোধী দলের অনাস্থার সমাধান সংসদে করতে পারবেন, নাকি যেমনটা বলছেন ফরিদুল হক যে এটি আসলে কোর্ট পর্যন্ত চলে যাবে, এটি আর থাকবে না সংসদের উপর আর ভরসা করতে পারছেন না এবং তাদেরকে রাজপথে যেতে হচ্ছে, রাজপথে যাওয়া ঠেকাতে পারবেন কিনা? দেখুন, আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে এইটার একটা সূচনায় বলতে চাই যে জুলাই সনদের কথা বলে ওনারা আজকে কোর্টে যেতে বলছেন, যাবেন বলছেন, রাজপথ দেখাচ্ছেন। সে জুলাই সনদেরটা অধ্যাদেশ জারি করেছে কিন্তু এই প্রেসিডেন্ট। তাহলে আপনি যে জুলাই সনদকে ধারণ করে কোর্টে যাবেন, লালন করে আদালতে যাবেন, বিএনপির সাথে আপনি ভিন্নমত পোষণ করছেন, এই তর্কিত যাকে নিয়ে তর্ক করছেন সেই প্রেসিডেন্টের অনুমোদিত অধ্যাদেশ। তারপরে আমরা সেটাতে হ্যাঁ ভোট না ভোট করেছি বা গণভোট করেছি হয়েছে। আমরা দ্বিতীয় প্রশ্ন আপনার যেটা করছেন সেটার উত্তর হলো এটা যে আমরা তো জুলাই সনদের বাইরে না, জুলাই আন্দোলনের বাইরে না। যে ফরিদ সাহেব ভালো বলেছেন, তারা এখন রাজপথে যাওয়ার কথা কেন বলছে? এটা হলো তারা স্যাটিসফাইড না। তারা আসলে একটা ঘোলা পানিতে মাছ শিকার করে এই সংসদটাকে কি হলো যে তাদের কাছে মনে হলো জুলাই সনদ বাস্তবায়িত হতে যাচ্ছে না সংসদে এবং তাদের রাজপথেই যাওয়া প্রয়োজন। তারা আসলে তারা জুলাই সনদ বাস্তবায়ন তারা চাচ্ছে না। আচ্ছা, তারা চাইলে তাহলে আমাদের সাথে তারা একমতে আগত। আমরা তো বলেছি সংসদে জুলাই সনদের সিদ্ধান্ত হবে। আমরা হ্যাঁ ভোট চেয়েছি, হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম। আমাদের ছাত্র দলের 457 জন ছাত্র মারা গেছে। জুলাই সনদ চাচ্ছে না, এটি কেন মনে হচ্ছে? এটা মনে হচ্ছে এই যে রাস্তায় যাব, আদালতে যাব, কেন আপনি সংসদে থাকেন, এখানে জুলাই সনদ বাস্তবায়ন হবে, এখানেই হবে। এটার জন্য আপনি যে বলছেন কি আপনারা ওনাদের আক্ষেপটা কোথায়? যে সেটা হলো জুলাই সনদের জন্য যে একটা সংস্কার কমিটি, সংসদীয় সংস্কার কমিটির অথবা মানে 2টা শপথের কথা যেটা বলছে, শপথ, একটা শপথ আমরা নেই, কারণ এটা সংস্কার পরিষদের শপথ, আরেকটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে শপথ। তা আমরা সংসদ সদস্যের শপথই নেব, আমরা সংস্কার পরিষদের শপথ আমরা নিতে পারি না, সংবিধান অ্যালাউ করে না। কিন্তু আমরা কমিটেড, স্বাক্ষরিত, আমরা জাতির কাছে, বিবেকের কাছে, এবং আমরা নিজেরাই এই যে এনসিপি এখন বড় করে এটা দাবি করছে তাদের থেকে বেশি ক্ষতিগ্রস্ত আমরা। আচ্ছা, আমরা 15-16 বছর মার খেয়েছি আন্দোলনে, আমাদের ছেলেরা ধান খেতে ছিল,
জঙ্গলে ছিল, রাস্তায় ছিল, খুন হয়েছে আমার লোক, গুম হয়েছে আমার ভাই, শত শত নেতাকর্মী গুম হয়েছে 16 বছরে, রক্ত ঝরেছে আমাদের বেশি, সব কিছুর বিনিময়ে সৃষ্টি হয়েছে জুলাই, খালেদা জিয়ার জেল খাটা, ইলিয়াস আলী গুম হওয়া ইত্যাদির প্রেক্ষিতে কিন্তু জুলাইয়ের আগস্টের এই চেতনাটা আসে, এই আন্দোলনটা আসে, এটার সৃষ্টি হয়। অথবা আমরাই তো বেশি ভিকটিম, আমরা তো চাই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সব কিছু চাই, এবং আমরা ইনশাল্লাহ জুলাই সনদকে বাস্তবায়নের জন্য এই সংসদেই পাশ করাবো। আচ্ছা, আপনারা বলছেন কিন্তু বিরোধী দল মানছেন না, তারা আসলে রাজপথে যেতে চাচ্ছে। তাদেরকে এই প্রশ্নটা যদি করেন, আপনার মাধ্যমে ফেরানোর জন্য যদি আপনার মাধ্যমে এই প্রশ্নটা করি, এই জুলাই সনদ নিয়ে এত কথা বলছে তারা কেন এনসিপি কেন একেবারে ভোটের আগের দিন শেষ দিন স্বাক্ষর করলো, মাননীয় সংসদ 18 মাসের পরে শেষ দিন করলো? আপনার একটা শব্দে একটু কমপ্লিমেন্ট করতে চাই। আসলে বেশি ভিকটিম হচ্ছে এই দেশের জনগণ। হ্যাঁ, তা তো অবশ্যই। কোন রাজনৈতিক দল আসলে এখন আমরা তো জনগণের প্রতিনিধিত্ব করি। এতগুলো বছর ধরে এই যে বললো যে তেল নাই, গাড়ি নাই, বারবার আমি ওই কথাটা ফিরে আসতে চাই আসলে আপনাদের দুজনের কাছেই বা সংসদে যারা আছেন সবার কাছেই, যেটা আমি বলছিলাম তখন যে আমাদের শিশুরা কি শিখছে। আমরা অনেক সময় বলি যে প্রজন্ম কি হবে, তাদের ভবিষ্যৎ কি। ঠিক আপনারা যে কালচারটা তৈরি করবেন সেটাই এর পরের প্রজন্ম ক্যারি অন করবে। এবং একটা কথা আছে না ফিজিক্সে, যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। সোশ্যাল সায়েন্সে এইটা কিন্তু অন্যরকম, ইটকেলটি মারলে পাটকেলটি খেতে হয়। আচ্ছা, আপনি কালচারের কথা যেহেতু বললেন, আমি এই প্রসঙ্গে একটা বিষয় নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে মির্জা আব্বাস। সম্প্রতি আমরা দেখলাম যে বাংলাদেশের একজন বর্ষিয়ান নেতা মির্জা আব্বাস বেশ অসুস্থ, তিনি বেশ কিছুদিন ধরেই আসলে তার আসন এবং তার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে বেশ আলোচনা, সোশ্যাল মিডিয়া ভাইরাল অনেক কিছুই আমরা দেখেছি। এখন মির্জা আব্বাসকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও তৎকালীন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ছিলেন, একাধিকবার তিনি নির্বাচিত এমপি। তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রায় 75 বছর বয়সী বর্ষিয়ান এই রাজনীতিবিদ। মির্জা আব্বাসকে নিয়ে তার আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি বেশ অনেক মন্তব্য করেছেন, অনেক দিন ধরে আমরা দেখছি, এবং সবাই সেটা নিয়ে আলোচনা সমালোচনা না এক একজন এক একভাবে নিয়েছেন। এই যে মির্জা আব্বাসকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্য, সেটিকে আপনি কিভাবে দেখেন? এটি কি শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা? আচ্ছা, আমি দুটো জায়গায় বলবো। এটা শুধু রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, এটা মিডিয়ার শিষ্টাচারও একটা ব্যাপার। কিভাবে ব্যাপার? ধরুন আমি একজন শিল্পীর কথাই যদি বলি, নোবেল একজন খুব বড় শিল্পী, ভালো গান গাইতো, এখন তার অবস্থা আপনি খেয়াল করবেন, নোবেল যখন উঠছে ধীরে ধীরে, তখন তাকে মিডিয়া প্রডিউস করেছে, ম্যানুফ্যাকচার করে। মিডিয়া তো ম্যানুফ্যাকচার করে কনসেন্ট, এটা কিন্তু আমার না, নম চমস্কির কথা। মিডিয়া জনমত তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, ক্রিয়েট করে। সেই জায়গাটায় আমি বলবো যে শুধুমাত্র এই মির্জা আব্বাসের ওই কেন্দ্র ঘিরে নয়, সারা বাংলাদেশে মিডিয়া সবচেয়ে বেশি প্রচারে মনোযোগ দিয়েছে খারাপ কথাগুলো। এই টকশোতে যদি কোনো কারণে আজকে এই দুইজনের একটা মারামারি লেগে যায়, সেটা ভাইরাল হয়ে যাবে। এই জায়গা থেকে মিডিয়াকেও কিন্তু খেয়াল করতে হবে যে মিডিয়া অনেক সময় অনেককে ক্রিয়েট করে। আমার তো আমি আপনার এই কথায় একটু যোগ করব যে দর্শকরাও কি আসলে সেটাই দেখতে চায় না অনেক সময়? ওই যে বললাম, মিডিয়া তো একটা স্কুলিং। মিডিয়া এই যে এটা তো শিশু থেকে শুরু করে সবার কাছে যাচ্ছে। আপনার মনে রাখতে হবে, আমি একটু রেফারেন্স দিয়ে কথা বলি তাহলে বুঝতে পারবেন। কিছু যখন সিডর হলো তখন আমি খুলনায় কাজ করতাম, এবং আমি তখন সাইকোসোশ্যাল সাপোর্ট নিয়ে কাজ করি। ওইখানে এক ছোট বাচ্চা, সে সকাল বিকাল রাতে যখন উঠে বলে যে আমি মরে যাব। আচ্ছা আচ্ছা, এই মরে যাব বলে, বাবা মা তো সবার কাছে ঘুরছে, সাইকোলজিস্ট, কোনো কাজ হচ্ছে না। ঘটনাক্রমে আমার সাথে দেখা হলো, বাচ্চাটার সাথে খেলতে খেলতে একটা গান বেরিয়ে গেল। একটা গান ছিল না, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব, সবই এরশাদ শিকদারের। সেই গান বাজার সাথে সাথে দেখি যে সে ওই গানের সাথে গলা মেলাচ্ছে। তার মানে ও মরে যাওয়ার জন্য বলে না, ওই গান গায় আসলে। এইটা বুঝতে হবে যে শিশুদের মধ্যে আমরা যে রাজনৈতিক সংস্কৃতি, এই গালিগালাজ, অপসংস্কৃতি, জেস্চার, পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ যা কিছু করছি সব রয়ে যাচ্ছে।
এবং এর প্রতি উত্তর আরো ডিফিকাল্ট হবে, শুধু রাজনীতিবিদদের জন্য না, শিক্ষা আপনি যদি বলেন যে স্কুল কলেজের জন্য, জি সব জায়গায় আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। ওয়াদুদ ভুঁইয়া, আপনার কাছে আসতে চাই এই প্রসঙ্গে। এই যে বর্ষিয়ান একজন রাজনীতিবিদকে নিয়ে তার প্রতিদ্বন্দ্বীর মন্তব্যগুলো আমরা দেখলাম এতদিন ধরে, বিএনপি দল হিসেবে তার নেতাকে প্রোটেক্ট করার জন্য কি করেছে? না, আমরা তার আগে আমাকে একটু করে বলতে হয় যে আমার সহ-আলোচক ক্যাবের সভাপতি না, অর্গানাইজিং সেক্রেটারি, ওনাকে আপনি যতবারই একটা মূল চুম্বক জায়গায় প্রশ্ন করছেন উনি কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছেন। তো আমরা উপদেশ দিতে এবং শুনতে খুব পছন্দ করি, কিন্তু কংক্রিট জায়গায় আমরা উপযুক্ত রায়টা দিতে পারি না। জনগণ কিন্তু রায় দেওয়ারও মালিক। তিনি যদি জনগণ হন, উনি নিশ্চয়ই উচ্চ কাতারের জনগণ, কনসাস পিপল, এলিট পিপলসের মধ্যে একজন উনি। তো তিনি কিন্তু আপনি যে কোশ্চেনগুলোই করেছেন, মোবটা জাস্টিফাইড কিনা, বা মির্জা আব্বাসের সাথে যে অপসংস্কৃতিক ব্যবহার করলো, সেটার ব্যাপারে কিন্তু উনি একটা শব্দ ব্যবহার করলেন না। কিন্তু ওনার থেকে অনেক শিকার আছে, শিখলাম। তো যাই হোক, দল হিসেবে আমরা ধৈর্য সহ্যের চূড়ান্ত মানে সিদ্ধান্ত আমাদের ছিল, আছে, যে আমাদেরকে গালি দেখ, আমরা গালি দিব না, আমাদেরকে মারুক, আমরা মারবো না। সেই জন্যই মির্জা আব্বাসের মতো একজন বর্ষিয়ান এবং ঢাকা শহরের প্রখ্যাত বিখ্যাত রাজনীতিবিদ হওয়া সত্ত্বেও মির্জা আব্বাসও এটার কাউন্টার করেনি। তাদের মতো অভদ্র ভাষায়, তাদের মতো শিশুসুলভ ভাষায়, তাদের মতো অপসংস্কৃতির ভাষায় আমরা দলও করি নাই। কিন্তু আমরা মির্জা আব্বাসকে আমাদের দল বলেছে চুপ থাকুন, ধৈর্য ধরুন। কিন্তু আমরা যদি দেখি যেই প্র্যাকটিসটা এখন চলছে রাজনীতিতে, যে একজন নেতা বিরোধী দলীয় নেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন, অসুস্থ হলে দেখতে যাচ্ছেন, যেমন মির্জা আব্বাসকেও দেখতে গিয়েছেন জামাতের আমির, আমরা দেখলাম। এগুলো তো বেশ ভালো কালচারের মধ্যে পড়ে। আমাদের পরিবেশ পরিবর্তন হচ্ছে এবং রাজনৈতিক পরিবেশটা বেশ পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সেখানে আমরা যদি এনসিপির একজন ক্যান্ডিডেট নাসিরউদ্দিন পাটোয়ারির আচরণকে আমরা যদি বিশ্লেষণ করি, আপনি কিভাবে দেখছেন যে তার এই আচরণগুলোকে শোভনীয় ছিল এবং সেই কারণে আপনারা দল হিসেবে ধৈর্য ধরেছেন, ঠিক আছে, কিন্তু নেতার পাশে দাঁড়িয়ে তার জন্য যে কাজটা সেটা কি করতে পেরেছেন কিনা? অবশ্যই আমরা, যেহেতু আমাদের সিদ্ধান্ত আছে, আমরা বাংলাদেশের চলমান অতীত কালচার থেকে বেরিয়ে আসব। আমরা কারোর সাথে মারামারি করবো না, আমরা সবাইকে নিয়ে মিলেমিশে আমরা দেশটাকে পরিবর্তনের দিকে যাচ্ছেন, আমরা বিবর্তনের দিকে যাচ্ছি, নতুন প্রজন্মের ধারার দিকে যাচ্ছি। অতএব সেই জায়গায় আমরা চেয়েছি যে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি যে অসভ্য বর্বর ভাষায় আচরণ করেছে, আমরা সেটার উত্তর দিনে ছোট ভাই ঠিক আছে বলুক, একদিন তার বুঝ হবে, একদিন সে বুঝবে। মির্জা আব্বাসের মতো লোককে সে যে ল্যাঙ্গুয়েজে গালি দিয়েছে, মানে ভাষা প্রয়োগ করেছে, আমার এগুলো এইখানে নিতে আমার নিজেরই মুখে আটকাচ্ছে। আচ্ছা, তো এখন কি বলবো, আমরা যদি তার এটার প্রতি উত্তর দিতে যাই বা মির্জা আব্বাসের পাশে গিয়ে অবস্থান নিয়ে কাজ করতে যাই, তাহলে কিন্তু আমাদেরকে রাজনৈতিক পুরনো ধ্যান ধারণা এক সংস্কৃতিতে চলে যেতে হবে। তাহলে কি হবে, দেশ অস্থিতিশীল হবে। আপনি বলছেন যে বাকি রাজনীতিবিদরা, কোন রাজনীতিবিদ বিপদে পড়লে বা কোনো সমস্যায় বা কোনো রকম এমবারাসিং সিচুয়েশনে পড়লে তারা সাপোর্ট করবে না, কারণ পরিবর্তন প্রয়োজন। তাই না, কেন আমরা সাপোর্ট করবো না কেন? আমাদের দলের নেতা আমরা সাপোর্ট করবো না কেন? বিএনপি সাপোর্ট করবে না। কিন্তু আমি কোন নেতার কাছ থেকে আমরা কোনো মন্তব্য বা এই বিষয়ে কোনো কথা আমরা এখন পর্যন্ত আমরা এটাকে কাউন্টার করতে গেলেই তো একটা বিরোধের সৃষ্টি হয়। এই যে এখন আপনি একটা নতুন কালচারের কথা বললেন, যে একজন অসুস্থ হলে আরেকজন যাচ্ছে বা জামাত নেতা গেছে বা আরেকজন যাবে, এটা কিন্তু একটা পজিটিভ দিক, আমাদেরকে পজিটিভ দিকে যেতে দেন। আচ্ছা, ওয়াদুদ ভাই আসবো আবার। আচ্ছা, এই জায়গাটাই কিন্তু আমি না, যেহেতু মানে মাননীয় সংসদ সদস্য আমাকে সরাসরি বলেছেন, অ্যাটাক না, আমি অ্যাটাক বলছি না, এটা না, এই ডিবেটটাই দরকার। আপনিই কিন্তু উত্তরটা দিয়েছেন, অর্থাৎ কিছু জিনিসকে তো ইগনোর করতে হয়, এবং আপনারা মৌলিক জিনিসকে ইগনোর করবেন। এখন এই টপিকসে এই আলোচনায় দুটা মৌলিক জিনিসকে আপনি পুরো বেমালুম ইগনোর করছেন। এখন এখানে না, শুনেন, এইখানে ইগনোর না, এটা হচ্ছে কি একজন ব্যক্তির ইস্যু না, কিন্তু এই যে গালিগালাজের যে সংস্কৃতিটা আমরা কি দেখেছি, আমরা দেখি না শিক্ষকদের পেটানো হয়েছে, মারা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র একজন দুইজন না, আমরা জাতিগতভাবেই
একটা ভিন্ন সংস্কৃতি তৈরি করেছি, সেখান থেকে বেরিয়ে আসাটা অনেক জরুরি। এবং আপনার কি মনে হয় না যে ঢাকা ৮ আসনের এই যে দুজনের এক দ্বন্দ্ব, এটা অগ্রহণযোগ্য। কথার লড়াই, না, না, সেটি এটা মানুষও অগ্রহণযোগ্য। বেশ আগ্রহ নিয়ে দেখেছে, মানুষের মধ্যেও বেশ আগ্রহ তৈরি মানুষ তো হয়েছে। শোনেন, মানুষ কেন, আমি সাংবাদিকতাকে ছোট করার জন্য কিন্তু বলছি না। দেখুন, আমেরিকানরা আমাদেরকে শিখিয়েছে, আমাদেরকে কি শিখিয়েছে জানেন? আমেরিকানরা শিখিয়েছে যে কুকুর যদি মানুষকে কামড়ায় সেটা নিউজ না, কিন্তু মানুষ যদি কুকুরকে কামড়ায় সেটা নিউজ। এটা নিউজের একটা মডেল বা একটা যতটা না ফিলসফি। এটা সাংবাদিকতা, আমি যদি বলি টিভি পর্দায় এটি নিয়ে খুব বেশি চর্চা দেখা যায়নি, বা আমরা তেমন কোনো নিউজ কন্টেন্ট দেখতে পারি আপনি না তো সোশ্যাল শুধু, মিডিয়াতে, social সোশ্যাল media তো মিডিয়াতে আছে। বেশি ছিল, মানে এখন- মানুষের আগ্রহের কারণ ছিল এটা। সেটা ছিল। এখন ঘটনা হলো আগ্রহকে আমি ফিট করব কিনা। ধরুন এই যে এখন যে কথাটা হচ্ছে, এটা অসম্ভব পজিটিভ, যে তাহলে এইটাকে আমাদের যদি সামনে নিতে হয়, তাহলে বা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে যেভাবেই যা ঘটুক আমরা সেখানে কোনো সংঘাতে যাব না। সেটা যে শুধু বিএনপি একা নিলে হবে তা না, সেটা এনসিপি কেও নিতে হবে, জামাতকেও নিতে সেটা হবে। কি আসলে আপনি সবাইকে মনে নিতে করেন সবাইকে যে নিতে হবে। একজন, তাহলেই সংস্কৃতি চেঞ্জ হবে, নাহলে হবে না। জি আচ্ছা, আমরা সংঘাতে সিনিয়র, যাবে না, আমরা বুঝতে বড় পেরেছি। দল হিসেবে কিন্তু আমরা এই উদাহরণটা স্থাপন করার চেষ্টা করছি, এখনো করে যাব। আচ্ছা, আমি এবার আসতে চাই ফরিদুল হক আপনার কাছে। মির্জা আব্বাসকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির মন্তব্যকে এনসিপি কিভাবে দেখে? কারণ এনসিপির আমরা বিভিন্ন সময়ে মানে তার এই মন্তব্যগুলোকে আমরা দেখেছি সাপোর্ট করতে, বাকি নেতারাও মন্তব্য করেছেন যে হ্যাঁ আসলেই তো তাই। তাকে চাঁদাবাজ বলা হলে আরও একজন নেতা এসে বলছে হ্যাঁ সে তো চাঁদাবাজ। নাসির উদ্দিন পাটোয়ারি কি দলের সিদ্ধান্তে এমন আচরণ করেছেন, না তাই এটা ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল? কি বলবেন এই প্রশ্নে? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আব্বাস ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি, এবং উনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফেরত আসবেন, এবং আবার ওনার সাথে আমাদের কেউ একজন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে, আমি সেই দোয়া করি আল্লাহর কাছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বিষয়টাতে এই মুহূর্তে মন্তব্য করা একটু কঠিন। কেন কঠিন? একটা তো যেটা দলের কথা আপনি যেটা বলেছেন ওটা আমি জবাব দিচ্ছি, কিন্তু এই যে আলাপটা করলেন এটা এই মুহূর্তে মন্তব্য করা কঠিন। কেন? কারণ হচ্ছে যে এখন আব্বাস ভাই অসুস্থ, উনি খুবই সিরিয়াস অসুস্থ, ওনার 2টা অপারেশন হয়েছে। এখন আমাদের সমাজে তো কিছু জিনিস আছে যে ধরেন একজন মানে কি বলে মৃত ব্যক্তি কিংবা একজন অসুস্থ ব্যক্তির ব্যাপারে মানে হার্শ মন্তব্য করা যায় না। তো এখন ধরেন ওনার বিপক্ষে যে সমস্ত অভিযোগ করা হয়েছে কিংবা যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সবগুলোর সাথে আমি দ্বিমত না। এখন এইগুলোর পক্ষে বলতে গেলে আমার ওনার বিপক্ষে বলতে হবে। সো এইটা আমি অ্যাভয়েড করতে চাচ্ছি, এই মুহূর্তে আমি এটা বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি যে দলের সিদ্ধান্তে তো এই ধরনের ব্যাপার হয় না, এটা তো আসলে একটা নির্বাচনী লড়াইয়ের মধ্যে এটা আচ্ছা, হয়েছে। তার সম্পর্কে করা মন্তব্য নিয়ে আপনি মন্তব্য করতে চাচ্ছেন না, আমি সেটা বুঝতে পেরেছি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, এনসিপি রাজনীতির নতুন বন্দোবস্তের কথা বলে, নতুন বাংলাদেশের কথা বলে, কিন্তু ব্যক্তি আক্রমণ কি আসলে নতুন বন্দোবস্তের মধ্যে পড়ে কিনা? এটা কি পুরনো সেই কালচারেই ফিরে যাওয়া না? এটা নিয়ে ধরেন দ্বিমত থাকতে পারে আমাদের, যে ব্যক্তি আক্রমণ কোন মাত্রায়, কোনটা ব্যক্তি আক্রমণ, কিংবা ব্যক্তি তো যখন ধরেন প্রতিষ্ঠান হয়ে ওঠে তখন যখন আমরা চুপ্পুকে আক্রমণ করছি, সেটা তো শুধু ব্যক্তি আক্রমণ না, কারণ তার এই প্রতি কি বলে সাংবিধানিক এই পজিশনটাকে ব্যবহার করে এখানে একটা ঘোলাপানি তৈরি করা হচ্ছে। তো এখানে ধরেন ওই প্রতিষ্ঠানকেও আক্রমণ, যে রাষ্ট্রপতি হলেও তাকে প্রশ্ন করা যাবে, রাষ্ট্রপতি জনগণের ঊর্ধ্বে না, জনগণের আকাঙ্ক্ষার ঊর্ধ্বে না, এই যে জায়গাগুলো ধরেন থাকে। আরটা হচ্ছে যে একজন সাধারণ ব্যক্তি আর একজন ক্ষমতাশালী ব্যক্তি কিংবা ক্ষমতাবান ব্যক্তি, দুইটা এক জিনিস না। মির্জা আব্বাস সাহেব প্রচণ্ড ক্ষমতাধর একজন মানুষ, এখন পর্যন্ত উনি প্রচণ্ড ক্ষমতাধর একজন মানুষ। তো ক্ষমতাকে প্রশ্ন করতে গেলে কখনো কখনো মানে আমি এই আলাপগুলো করা একটু ডিফিকাল্ট। উনি অসুস্থ মানুষ, ওনাকে নিয়ে আসলে মন্তব্য আমি ওনাকে নিয়ে মন্তব্য করতে বলছি না আপনাকে, আমি নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে মন্তব্য করতে বলছি। আপনি আপনার দলের ফরিদুল হক, আপনি যদি আপনার দলের একজন ব্যক্তি, একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে মন্তব্যটি করেন যে তার আচরণ কি শিষ্টাচার বহির্ভূত ছিল কিনা? আচ্ছা, এই জায়গাটাতে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমত দলের ব্যাপারটা আমি বললাম যে দল তো আর সিদ্ধান্ত নিয়ে এই ধরনের কাজ করে না। আর এই যে ওনার যে বক্তব্যের যে সিরিজ, এই সিরিজটা হচ্ছে যে নির্বাচনী যে যুদ্ধটা যখন চলছিল সেই সময়কার সিরিজ। আপনি একটা জিনিস মনে করে দেখেন, না নির্বাচনের পরেও মন্তব্য করেছেন, মানে আমি যদি একদম খোলা চোখে দেখি মির্জা আব্বাসের পক্ষ থেকে তেমন কোনো মন্তব্য আসলে পাওয়া যায়নি। নির্বাচনের সময় 2-1টি কথা বাদে যে তিনি চুপ থাকছেন, কিন্তু আরেকজন নেতা
লাগাতার বলে গেছেন। এখন এই যে এই আচরণটাকে আপনি ব্যাখ্যা আচ্ছা, করবেন। এখানে আমি একটা জিনিস বলি, আমি এটাকে আগেও বলেছি যে নির্বাচনের যে জায়গাটা, নির্বাচন হচ্ছে কি একটা মানে কি বলে যে একটা গেমের মতো। আপনি প্রতিদ্বন্দ্বিতা করতেছে আমরা একে অপরের বিপক্ষে, তো যাকে যেখানে আমি দুর্বল পাবো তাকে সেখানে আমি অ্যাটাক করব। ধরেন আমি আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এখনো রাতারাতি অত ভালো হয়ে ওঠে নাই, এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ভদ্রোচিত আচরণের জায়গাতে যদি আপনি দেখেন, ক্রিকেট খেলা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভদ্রলোকের খেলা বলে বলা হয়, এবং এর ভেতরে সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা হচ্ছে অ্যাশেজ সিরিজ। আপনি অ্যাশেজের সিরিজগুলোতে আপনি যদি খেয়াল করেন, দুই দলের প্লেয়াররা একে অপরকে কী পরিমাণ স্লেজিং করে, কি ধরনের ভাষা ইউজ করে, কিংবা ধরেন ফুটবল বিশ্বকাপে 2006-এ আপনি কিন্তু রাজনীতি থেকে সরে যাচ্ছেন। না, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। এই যে স্লেজিংটা, একে অপরকে ধরেন দুর্বল করার যে চেষ্টা করাটা, এটা গেমের একটা অংশ, প্লের একটা অংশ। এখন সেই জায়গাতে শিষ্টাচারের এটা ফরিদ সাহেবকে একটু প্রশ্ন করতে পারি, যে প্রশ্ন না, কথা রেখে যেতে চাই যে রাজনীতি যদি একটা গেম হয়, নির্বাচন যদি একটা গেম হয়, তাহলে কি ধরেন আমি আর আপনি প্রতিপক্ষ, তাহলে আপনি কি আমাকে যাচ্ছে তাই গালি দিবেন, আমাকে চোর বলবেন, বাটপার বলবেন, খুনি বলবেন, ডাকাত বলবেন? আমাকে কি আদালতে, এক মিনিট, আদালতে খুনি প্রমাণ করেন নাই, আদালতে আমাকে চোর প্রমাণ করেন নাই, আদালতে আমাকে প্রমাণিত করেন নাই যে আমি একটা মার্ডারার, কিন্তু আপনি বলে যাচ্ছেন, এই স্বাধীনতা আপনাকে কে দিল যে আপনি আমাকে মার্ডার করে বলে যাবেন, খুনি বলে যাবেন, যা খুশি তা বলে যাবেন? এটা তো মেনে নেওয়া যায় না। এত মাত্রায় বোধহয় যায় নাই, যেটা এটা এত মাত্রায় যায় না। আপনি যেভাবে বলছেন মার্ডারার কিংবা খুনি, একটা উদাহরণ দিয়েছি কেন, এর চেয়ে খারাপ ভাষায় বলছে, এর চেয়ে খারাপ ভাষায় বলেছে। এখন আপনি এটা তো সত্য যে বাংলাদেশে একটা সিরিয়াসলি একেবারে শেষ পর্যায়ে আছে চাঁদাবাজি আছে, এটা তো সত্য। এখন এই চাঁদাবাজিগুগুলো তো প্রধানত বড় এটা সচিবালয় তো আছে, এটা হয়েছে। দেখুন এইটা নতুন অভিযোগ করার আরো অনেক উপায় বোধহয় থাকে, কিন্তু আমি মাঝখানে কথা বলছিলাম আপনাদের আরো দুজনে, অনেক উপায় থাকে। আমি রাজনীতিবিদরা ভিন্ন ভিন্ন পথ খুঁজে নেবেন এমন আশা ব্যক্ত করছি, এবং আমাকে আজকের আয়োজনটি শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ ওয়াদুদ ভূঁইয়া, সৈয়দ মিজানুর রহমান এবং ফরিদুল হক, তিনজনকে আমাদের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। স্টার নিউজ করা আজ শেষ করছি এখানে। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।